ওপারটা হচ্ছে আঞ্জনাদ্রি হিলস, যেখানে স্বয়ং ভগবান হনুমানের জন্ম হয়েছিল। এই যে 50 টাকার নোটে যে ছবিটা আপনারা দেখতে পান, এইটা হচ্ছে তার অরিজিনাল। এই ভাঙা মন্দিরটি ভগবান শিবেরই মনে হচ্ছে। এখানে বলা হয় পঞ্চপাণ্ডবরা পুজো করেছিল। এটা ভগবান রামের পাদুকা। আর এইখানেই দেবী শবরীর সাথে ভগবান রামের সাক্ষাৎ হয়েছিল। এখানে কিউআর কোডস আছে, আপনারা চাইলে কিউআর স্ক্যান করে এই সাউন্ডগুলো শুনতে পারবেন। হাম্পি, ওয়েলকাম টু দ্য সিটি অফ রুইন্স। আমরা এখন দাঁড়িয়ে আছি হাম্পিতে, ঠিক আছে। এই হাম্পির আগের নাম ছিল পম্পা সেতু। তার কারণ এটি দেবী পম্পা, যিনি পার্বতীর অবতার, তার উদ্দেশ্যে এটি সমর্পিত ছিল। দেবী পম্পা এখানে ভগবান শিবকে বিবাহ করেছিলেন, যার প্রমাণ হচ্ছে, সাক্ষ্য প্রমাণ করছে এই বিরূপাক্ষা টেম্পল। এই বিরূপাক্ষা টেম্পল ভগবান শিবকে উদ্দেশ্য করে বানানো হয়েছে, যা প্রাচীনতম মন্দির 7ম শতাব্দীতে চালুক্য বংশের রাজারা বানিয়েছিল। পরবর্তীকালে বিজয়নগর এম্পায়ারের সময় এই মন্দিরটি আরও বাড়ানো হয় এবং কৃষ্ণদেব রায় এই যে গোপুরামটা দেখছেন সামনে, 50 ফুট গোপুরাম, এটি বানায়। আমরা আজ এই প্রাচীনতম হাম্পি শহরটাই ঘুরে দেখব, যার প্রথম গন্তব্য হচ্ছে আমাদের বিরূপাক্ষা টেম্পল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বিরূপাক্ষা টেম্পলের সামনে। আর এই যে রথ দেখতে পাচ্ছেন দুটো, 4 এপ্রিল এখানে একটা রথের উৎসব আছে, তারই প্রস্তুতি পর্ব চলছে। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, এই পুরো বিজয়নগর মন্দিরের প্রাঙ্গণ। আর এটা সেই বিখ্যাত গোপুরাম, যেটা রাজা কৃষ্ণদেব রায় বানিয়েছিলেন 1510 সালে। এটি 50 ফুটের গোপুরাম। এই মন্দিরটি অনেক প্রাচীন। এই মন্দিরটি 7ম শতাব্দীতে তৈরি হয়েছিল, সম্ভবত চালুক্য বংশরায় বানানো হয়েছিল। এবং পরবর্তীকালে যখন হরিহর এবং বুক্কা রায়া যখন বিজয়নগর এম্পায়ারে স্থাপত্য করেন, তখন এই মন্দিরটি আরও বিস্তৃত হয়। এটি আরেকটি শিখর বলা ভুল, গোপুরাম। কারণ এটা হচ্ছে দ্রাবিড়িয়ান শিল্পশৈলীতে বানানো মন্দির, তো সবই এখানে গোপুরাম বলবো। এর দিকে মুখ করে 3টে নন্দী ভগবানের মূর্তি আছে, একদম ভগবান শিবের দিকেই তাকিয়ে আছে, মানে তার আশীর্বাদ ধন্যা। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, কিন্তু গর্ভগৃহে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড নয়। এই গর্ভগৃহে পুজো হচ্ছে, এই একমাত্র হাম্পির একমাত্র মন্দির যেখানে পুজো আচ্ছা হয়। বাকি আর কোনো মন্দিরই পূজারত নয়, সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি একমাত্র মন্দির সেই 7ম শতাব্দী থেকে আজ অবধি ইতিহাসের সাক্ষ্যও বইছে এবং ধর্মের এক অটুট মেলবন্ধনও দেখা যায় মন্দিরে, যেখানে ভগবান বিরূপাক্ষার পুজো হয়, যা হচ্ছে ভগবান শিবেরই একটা রূপ। এই পাশ দিয়ে হচ্ছে গর্ভগৃহে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে গর্ভগৃহে ঢোকার রাস্তা। ক্যামেরা অ্যালাউ নয়, তো আমি দেখাতে পারবো না ভেতরটা। এগুলো মন্দিরের আরও প্রাচীন অংশ। ভেতরে ভগবান শিবের একটি মূর্তি আছে। এটা একটা জীবন্ত ইতিহাস। এবং এই মন্দিরের যে ধার্মিক মাহাত্ম্য তা অনেক। কেন, এটি চালুক্য বংশেরও রাজাদের প্রধান দেবতা ছিলেন, রাজদেবতা ছিলেন স্বয়ং ভগবান বিরূপাক্ষা। এবং যখন বিজয়নগর ডাইনেস্টি আসে, তখনও এই মন্দিরটিকে রাজমন্দির ঘোষণা করা হয়। যার জন্য আপনি দেখতে পাচ্ছেন এত বড় গোপুরাম, যেটা কৃষ্ণদেব রায় রাজা বানিয়েছিলেন। এটা হচ্ছে মন্দিরের পাশ থেকে হেমকুটা হিলে যাওয়ার সিঁড়ি, ঠিক আছে। ওটা হচ্ছে মাটাঙ্গা হিল, ওখানে একটা শিবের মূর্তি আছে একদম উপরে। এই হচ্ছে মেন রোড। এই মেন রোড থেকে আপনার কাটলেকালু গণেশ ঢোকার হচ্ছে এই এন্ট্রান্স। আর এই হচ্ছে কাটলেকালু গণেশের সেই মন্দির। সিংহের ছবি, বিভিন্ন কারুকার্য দেয়ালে ভর্তি করা আছে। দেখছেন কাটলেকালু গণেশ। কাটলেকালু হলো কানাডা শব্দ, যার অর্থ হলো ছোলা। দেখুন গণেশ ঠাকুরের পেটটা অনেকটা ছোলার মতো দেখতে। তার একটি হাতে আছে লাঠি,
একটি হাতে আছে সুর এবং সেই সুর দিয়ে তিনি মিষ্টান্ন খাচ্ছেন। আরেকটি হাতে দড়ির মতো একটি জিনিস ধরা আছে। এটি একটি মোনোলিথিক স্ট্রাকচার, মানে একটি পাথর দিয়েই বানানো হয়েছে এবং এটি বিজয়নগর আমলের একটি অন্যতম স্থাপত্য। এই কাডলেকানু গণেশ থেকে একটু নিচের দিকে নামলেই আমরা চলে যাব কৃষ্ণা টেম্পল। এদিকে হচ্ছে কৃষ্ণা বাজার। আমরা হাঁটতে হাঁটতে কাডলেকানু গণেশ থেকে কৃষ্ণা বাজারের দিকে চলে এসেছি। এটাও হাম্পির আরেকটা বাজার, হচ্ছে কৃষ্ণা বাজার, যেখানে দেখুন বাজারের মতো আছে এবং একটি পুষ্করিণীও আছে মাঝখানে, আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন কৃষ্ণা মন্দির এবং তার দুদিকে এরকম সারিবদ্ধভাবে বাজার, দেখুন এপারেও আছে এপারেও আছে। এই বাজারগুলো 3 ফুট উঁচুতে একটি প্ল্যাটফর্ম করা আছে, দেখতে পাচ্ছেন, তার 3 ফুট উঁচুতেই বাজারটা করা আছে। সারিবদ্ধ পরপর দোকান আছে এখানে, এবং এখানে দোকানে যে জিনিসগুলো বিক্রি করা হতো তার উপরে ট্যাক্সও নেওয়া হতো। একটা ইনস্ক্রিপশন থেকে পাওয়া যায়, ইনস্ক্রিপশন মানে দেয়ালে লিখন থেকে পাওয়া যায় যে প্রতি সোমবার করে যা বিক্রি হবে তার উপরে 1 টাকা করে ট্যাক্স নেওয়া হবে। এই মার্কেটটা কৃষ্ণা মন্দিরের, এবং বলা হয় যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি বাজারের মাঝখান থেকে, এখানে যখন কৃষ্ণার রথ নিয়ে কোনো অনুষ্ঠানের সময় বেরোনো হতো বিশাল হইহুল্লোড় হতো। দুর্ভাগ্যবশত 1565 তাল্লিকোট্টা যুদ্ধের এই বাজারটাই ধ্বংস হয়ে যায়, হাম্পির আর বাকি স্থাপত্যের মতোই। তো এই দুদিকে মার্কেট এবং তার মধ্যেই আমরা হাঁটছি এদিকে এবং এদিকে, এবং আরেকটু সামনে গেলেই আমরা একটি দেখতে পাবো, একটি পুষ্করিণী আছে। এই হচ্ছে সেই কৃষ্ণা বাজারে পুষ্করিণী, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু আমি ক্যামেরাম্যানকে বলবো একটু পুকুরটা ভালো করে দেখাতে। পুকুরে জল নেই, শুকিয়ে গেছে, কিন্তু একসময় এখানে জলও ছিল, মানুষও ছিল এবং রোমাঞ্চকর পরিবেশ ছিল। এবং পুকুরের মাঝখানে একটু প্যান করতে বলবো। পুকুরের মাঝখানে দেখুন একটি মন্দিরের চূড়ার মতো ব্যবস্থায়, যা মনে হচ্ছে এখানে যখন কোনো অনুষ্ঠান হতো ওই মাঝখানে হয়তো কোনো ভগবানের, মেনলি কৃষ্ণ বাজার বলতে কৃষ্ণের ভগবানেরই মূর্তি ছিল এইখানটায়, এবং সেই মূর্তি এখানে হয়তো আনা হতো, অনুষ্ঠান হতো, কোনো ফেস্টিভ্যাল হতো হয়তো। ওখানে দেখুন জল নিকাশির ব্যবস্থাও আছে, সুন্দর করে জল নিকাশির পুকুরের ব্যবস্থাও আছে। মধ্যস্থলে ভগবান শ্রীকৃষ্ণের একটি মঞ্চ, যেখানে তার পুজো করা হতো, আরাধনা করা হতো, সমস্ত উৎসব পালন করা হতো। এটি হচ্ছে কৃষ্ণা মন্দিরের প্রবেশ পথ। আমরা এখন আছি কৃষ্ণা টেম্পল, যেটা স্বয়ং রাজা কৃষ্ণদেব রায় বানিয়েছিলেন। 1513 সালে তিনি উড়িষ্যার উদয়গিরি দুর্গ দখল করেছিলেন এবং তার জয়ে আনন্দের জন্য এই মন্দিরটি বানিয়েছিলেন তিনি। এই মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপকে প্রতিষ্ঠা করা হয়েছে এই মন্দিরে। মূর্তিটি এখন নেই, মূর্তিটি চেন্নাইয়ের একটি সরকারি মিউজিয়ামে আছে। আসুন ভেতরে গর্ভগৃহটা দেখেন। মন্দিরের গর্ভগৃহে অপূর্ব কারুকার্য। এখানে যদি দেখেন, দেখুন ভগবান নরসিংহার মূর্তি দেখা যাচ্ছে একটি কারুকার্য। এছাড়া আরও অনেক দেবদেবীর কারুকার্য এখানে আছে। গর্ভগৃহ এখন বন্ধ, এই মন্দিরে কোনো রকম পুজো হয় না। আর যথারীতি 1565 তালিকাটার যুদ্ধে এই মন্দিরটিকেও ধ্বংস করা হয়েছিল, কিন্তু ধ্বংস করা হলেও ইতিহাসের সাক্ষ্য এই মন্দিরটি আজও বয়ে চলেছে। অপূর্ব সুন্দর একটি মন্দির। মন্দিরটি কারুকার্য একেবারে ঠাসা। প্রত্যেকটি পিলারে কোনো না কোনো স্থাপত্যের প্রমাণ আছেই। এখানে অনেক ছোট ছোট মন্দির দেখা যাচ্ছে। কোন ভগবানের মন্দির সেটা বলা মুশকিল, বাট এরকম অনেক ছোট ছোট মন্দির ভেতরে দেখা যাচ্ছে প্রাঙ্গণে, এই কৃষ্ণ টেম্পলের প্রাঙ্গণে। প্রাচীন মন্দিরে এই জল নিকাশি ব্যবস্থা দেখুন অপূর্ব। ভেতর থেকে মন্দিরে একটি গর্ভগৃহ থেকে দেখুন জল নিকাশি হয়ে এখানে বেরোচ্ছে। এই নিচে চৌবাচ্চা করা। আমরা এই ক্যাম্পাসে ডান দিকে দেখছেন আমার এদিকে মাটাঙ্গা হিল, এপাশটায় হেমকুটা হিল, এপারে কৃষ্ণা টেম্পল আছে, কৃষ্ণা টেম্পল আছে আর কি। তো এই দিকেই হচ্ছে আপনার সেই পাশেই এপারে হচ্ছে নরসিংহ ভগবানের মূর্তি আর কি, যেটা স্বয়ং রাজা কৃষ্ণদেব রায় বানিয়েছিলেন 1528 সালে। প্রায় 6 মিটারের কাছে এই মূর্তিটি। এই মূর্তির মাঝখানে যে ভাঙা অংশটা দেখছেন, সেখানে আগে দেবী মানে মাতা লক্ষ্মীর আর কি, লক্ষ্মী ঠাকুরের মূর্তি ছিল আর কি। তো সেটা ভেঙে দেওয়া হয়েছে 1565 তালিকোটা যুদ্ধে। তবুও ভেঙে দিলেও অপূর্ব একটি মূর্তি। এটা হচ্ছে বারাবালিঙ্গা, মানে কর্ণাটকের বড় শিবলিঙ্গ বলতে পারেন, সবচেয়ে বড়। এটাও মনোলিথিক স্ট্রাকচার দেখে মনে হচ্ছে। এই হচ্ছে কৃষ্ণা মন্দির, যেটা আমরা এক্ষুনি দেখলাম।
আর এখান থেকে একদম হেমকুটা হিলেই আমরা চলে এসেছি শশীবেকালু গণেশের মূর্তি, আর ঠিক তার ডান দিকেই হচ্ছে হেমকুটা হিল, যার উপরে আমরা এক্ষুনি উঠব। এটা হচ্ছে শশীবেকালু গণেশ, যেটি কানাড়া শব্দে অর্থ হলো সর্ষে। এই মূর্তিটি হেমাকুটা হিলের পূর্ব ঢালে আছে তৈরি, এবং এটি একজন ব্যবসায়ী বানিয়েছিলেন, যিনি রাজা নরসিংহ এর স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করেছিলেন। এবং এখানে অনেক মন্দির আছে যা বিজয়নগর এম্পায়ার থেকেও পুরনো। কিছু কিছু চালুক্য বংশের সময় বানানো হয়েছে, কিছু তার থেকেও পুরনো, কিছু বিজয়নগর এম্পায়ারের সময় বানানো হয়েছে। শশীবেকালু গণেশের পাশ থেকে আপনাকে হেমকুটা হিলের রাস্তা ওঠার, চড়াই করতে হবে, খুব একটা চড়াই না, হালকাই চড়াই, কিন্তু চড়াই করে যে ভিউটা দেখবেন দ্যাটস ওর্থ ইট। এই হচ্ছে হেমকুটা হিলের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই মন্দির দেখতে পাবেন অনেক। হেমকুটা হিলের উপরে একদম উপরে একটা প্রাচীন মন্দির, অবশ্যই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তারা প্রাচীনতম মন্দির দেখা যাচ্ছে। এই হচ্ছে হেমকুটা হিলের সানসেট পয়েন্ট। হেমকুটা হিলের সানসেট পয়েন্টে মন্দিরে ভর্তি, চারিদিকে মন্দির। আর এই মন্দিরের আনুমানিক কবে তৈরি হয়েছে বলা সম্ভব না, তবে এই যেটা বললাম যে অনেক মন্দির চালুক্য বংশে তৈরি হয়েছে, অনেক বিজয়নগরে হয়েছে, অনেক অন্যান্য বংশের সময় হয়েছে, অনেক আবার আরও প্রাচীন। এই হচ্ছে দেখুন আরও মন্দির, ওদিকে সানসেট পয়েন্টে বসার জায়গাও আছে, আপনি চাইলেন বসতেও পারবেন এসব জায়গায়। আরেকটি মজাদার জিনিস আপনাদের দেখাবো, এই দেখুন রামায়ণের ছবি। দেখুন কত মজাদার ব্যাপার, পাহাড়ের উপরে একটা ছোট্ট ঝিলের মতো জায়গা, এখানে আবার চ্যানেল টাইপের করা, প্রাচীন স্থাপত্যের ব্যাপারই আলাদা। চ্যানেল টাইপের করা, পরিষ্কার জলই ছিল হয়তো এককালে, এখন অব্যবহৃত হয়ে তার নোংরা জলে পরিণত হয়েছে। এখানে একটি শিবলিঙ্গের মতো স্থাপত্য দেখা যাচ্ছে। এখানে বলা হয় পঞ্চপাণ্ডবরা পুজো করেছিল। এই যে দেখুন এই মন্দিরটির সামনে একটি ছোট্ট ঝিলের মতো জায়গা, এখানে কারোর পুজো হয়। হ্যাঁ, এটি ভগবান শিবেরই মন্দির, ভগবান শিবের পুজো হয় মন্দিরে। এই দেখুন একদম হেমকুটা হিল থেকে পুরো বিরূপাক্ষা টেম্পল দেখা যাচ্ছে। পুরো হেমকুটা হিল একদম স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। এই হচ্ছে একদম গোধূলি লগ্ন চলে এসছে। এই হচ্ছে আমি একদম হেমকুটা হিল থেকে আপনাদের বিরূপাক্ষা টেম্পল দেখাচ্ছি। ঠিক ওই বরাবর হচ্ছে, এটা তো পুরো পশ্চিমঘাট পর্বতমালার উপরেই হচ্ছে তুঙ্গভদ্রা নদী। এখন গোধূলি হয়ে গেছে, নদীর ভিউ দেখানো যেত যদি ড্রোন অ্যালাউ থাকতো, কিন্তু গোটা হাম্পিতে কোথাও ড্রোন অ্যালাউ নেই। ড্রোন পুরোপুরি ব্যান, রেস্ট্রিক্টেড। ড্রোন নিয়ে যদি আপনাকে ধরা যায় তাহলে বিশাল ফাইন আছে। সো ড্রোন এখানে একদম পসিবল নয়। একদম সব জায়গায় এখানে হাম্পির আপনি যেই চত্বরেই যান না কেন, যে জঙ্গল থেকেই ওড়ান না কেন, যদি ড্রোন নিয়ে ধরা পড়েন তাহলে আপনাকে ভারী জরিমানা দিতে হবে। ওই জন্য কেউ যদি হাম্পি এসে ভাবেন ড্রোন শ্যুট করব বা কোনো ট্রাইপড নিয়ে বড় কিছু শ্যুট করব, সেটা না করাই ভালো, কারণ এতে পারমিশন লাগে এবং পারমিশন মানি প্রচুর। এটা সাধারণ একজন শ্যুট করতে সেটা পারবে না, সিনেমার লোকে হয়তো ওটা অ্যাফোর্ড করতে পারবে। এক্স্যাক্ট সাম তো আমি জানি না, বাট যেটুকু শুনেছি ভালো মানি, হেফটি সাম। একদম হেমকুটা হিলের গায়ে আছে, যত দূর যাবেন শুধু পাহাড়, কারণ এটা পশ্চিমঘাট পর্বতমালার একদম গায়েই আমরা আছি বলতে গেলে। বিরূপাক্ষা এন্ট্রান্স, ঋষিমুখ হিল, ত্রিকুটা হিলস, হনুমান শ্রাইন, ডাবল স্টোরেড মণ্ডপা। এটা পুরো হচ্ছে একটা হেমকুটা হিলের ভিউ, মানে হেমকুটা হিল থেকে এই ভিউ পয়েন্টটা আপনারা পাবেন। এরকম কাঠ গাড়িও আছে ভিততলা টেম্পল যাওয়ার জন্য, 15 টাকা করে নেয়, আপ ডাউন দুটোই হবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখন টিকিট কাটতে হবে।
गाड़ी का दिया हम टेंपल का उधर आगे में अच्छा ये गाड़ी का है 60 रुपया ओ এটা হচ্ছে টিকিট কাউন্টার, মন্দিরে ঢোকার না, ওই গাড়িরই টিকিট কাউন্টার। 30 টাকা করে গাড়ি, ঠিক আছে, 15 টাকা না 30 টাকা করে গাড়ি, যাই হোক। তো 60 টাকা করে নিচ্ছে, মানে 30 টাকা করে ইচ, একজন ব্যক্তি 30 টাকা। তো গাড়ি করেই দেখি তাহলে যাব আমরা, ভেবেছিলাম হেঁটে যাব, তো দেখছি গাড়ি করে যেতে হবে। এই হচ্ছে গাড়ি, 30 টাকা করে গাড়ির হচ্ছে টিকিট। খুব সম্ভবত 12-15 জন করে একটা গাড়িতে ধরবে। One eternity later. এই হচ্ছে আমরা গাড়ি করে এখন ভিততলা টেম্পলের দিকে যাচ্ছি। এটা 2 ওয়ে রাইড, মানে এই গাড়িতেই গেছে, এই গাড়িতেই ফিরবো, ঠিক আছে। তো এরকম হেঁটেও যেতে পারেন চাইলে আপনারা, তা আমরা প্রেফারেবলি গাড়িটাই করলাম, কেন রোদ্দুর খুব, আর অনেক ট্রাভেলিং আজকে আছে। খুব বেশি না, 30 টাকা করে টিকিট। এখন মন্দিরের দিকে আমরা যাচ্ছি। এদিকে দুদিকেই পাহাড়, এদিকে পাহাড়ের মধ্যেও ছোটোখাটো মন্দির দেখতে পাবেন এর মধ্যে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াই মনিটর করে, অবভিয়াসলি এএসআই পুরোটা। তো এই টিকিট কাউন্টার এখানে। আপনারা দেখছেন বিজয় ভিত্তালা মন্দির। এটা ভিত্তালা হলো ভগবান বিষ্ণুর আর একটা রূপ। এই যে এরিয়াটা দেখছেন পিছনে, এটা ছিল ভিত্তালার বাজার, যা একসময় নাম ছিল ভিত্তালাপুরা, যেটা 15 সেঞ্চুরিতে বানানো হয়েছিল। এবং এই ভিত্তালা মন্দির রাজা দেবরায়া টু 1400s বানিয়েছিলেন। পরবর্তীকালে কৃষ্ণদেব রায় এই মন্দিরটিকে আরও বড় করেন এবং আরও প্রাচুর্য বাড়ান এই মন্দিরে। এই মন্দিরে যে প্রাঙ্গণে যে বাজারটা দেখছেন, এই বাজারে এখানে মেনলি হর্স ট্রেডিং হতো, হাম্পি বাজারে সোনা ট্রেডিং হতো এবং কৃষ্ণ বাজারে স্পাইসেস ট্রেডিং হতো। এই সব কটা বাজারই ইন্টারকানেক্টেড ছিল এবং বিদেশ থেকে আরব, মঙ্গোলিয়া, চাইনিজ, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ট্রেডিং করতে। এই হচ্ছে বিজয় ভিত্তালা টেম্পল ঢোকার হচ্ছে পূর্ব দ্বার। এখান থেকে আপনারা ঢুকলেন, এইখানে হচ্ছে রান্না হতো, এখানে মন্দিরের উদ্দেশ্যে যত রান্নাবান্না হতো। এবং এইটা হচ্ছে মেডিটেশন হল, কারণ আগেকার যুগের মন্দিরে আপনারা সব কিছুই পাবেন, লাইব্রেরিও পাবেন, পড়াশোনাও হতো, ম্যারেজও হতো, ইউনিভার্সিটির মতো ছিল, ট্যাক্স কালেকশন করতো। আমরা পড়েছি প্রাচীন ভারতে মন্দির শুধুমাত্র পুজো স্থান ছিল না, সব রকম কার্যকলাপ হতো। ওইদিকে যদি আমরা দেখি, ওটা হচ্ছে ভজন মণ্ডপা, ওইখানে হচ্ছে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সব ভজন ওখানে হতো, ভজন গান সব ওই জায়গাটাতে। আর তার সামনে বিখ্যাত চ্যারিয়াট। এই হচ্ছে ভজন মণ্ডপা, এই যে দুটো ওঠার মুখে দুটো হাতি আছে। আর এই হচ্ছে মণ্ডপার জায়গা। মাঝখানে পদ্মের মতো একটা সিম্বল করা, ঠিক তার উপরে এই স্ট্রাকচারটাকেই নিচে অবিকল ফুটিয়ে তোলা। আর এটাই হচ্ছে মণ্ডপা, যেখানে ভজনটা হতো মেনলি। হচ্ছে মেন মণ্ডপেরই একদম তলায় দেখুন, এখানে সব ঘোড়া নিয়ে মঙ্গোলিয়ান, চাইনিজ, ঠিক আছে। তারপর এখানে দেখুন সব ট্রেডার্সদের, পর্তুগিজ সব ট্রেডার্সদের এরকম এখানে সব ভাস্কর্য বানানো, মানে এটাই সাক্ষ্য যে এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ ট্রেডিং করতে আসতো, ঠিক আছে। আর এই যে জায়গাগুলো দেখছেন, এখান থেকে বর্ষাকাল বৃষ্টি হলে এরকম দেখছেন জল পড়েছে, জল পড়লে এখানে হলে এরকম নিচের দিকে চলে আসতে পারতো, ড্রেনে জলের ক্লিয়ারেন্সও ছিল। এছাড়াও এখানে প্রদীপের মতো প্রদীপ লাগানো, দেখুন প্রদীপের মতো জায়গা করা আছে প্রত্যেকটা জায়গায়, এখানে প্রদীপ লাগানো হতো, এই যে জায়গাগুলো প্রদীপ লাগানো হতো। আর এছাড়াও এখানে বিভিন্ন হোলস আছে, যদি ভালো করে দেখাই, এই যে দেখুন হোলস, এই স্ট্রাকচারগুলো সব হোলস আছে। এরকম উপরের দিকে কোনো রোদ্দুর আটকানোর সময় বা কোনো সেলিব্রেশনের সময় উপর থেকে এরকম আংটা করে পর্দা লাগানো হতো, লাগিয়ে এই হোলসের মধ্যে আংটাগুলো গুঁজে দেওয়া হতো। ভাবুন একটা পুরোটা গ্রানাইটে বানানো, তার মধ্যে এরকম একটা এরকম ইন্ট্রিকেট হোল করা কত ডিফিকাল্ট। এই যে দেখুন পুরো হোলে আঙ্গুল প্রায় আমার একটুখানি যাচ্ছে, ফাইন হোল, মানে কত দারুণ ভাস্কর্য হলে এটা বানানো যায়। এবং এর উপরেই সব মিউজিক্যাল পিলার্স, এইগুলো আগে বাজালে বাজতো পুরোপুরি মিউজিক্যাল পিলার্স। এই মিউজিক্যাল পিলার্সে এখন তো বাজানো সম্ভব নয়, কারণ আগেকার মানুষ বলা ভুল, অনেক ট্যুরিস্ট এসে এখানে হার্ম করেছে, অনেক পিলার ভেঙেও ফেলেছে, যার জন্য এটা পুরোপুরি এখনই বন্ধ। মানে মিউজিক্যাল পিলার্স বাজিয়ে তো শোনানো যাবে না, কিন্তু এখানে কিউআর কোডস আছে,
আপনারা চাইলে কিউআর স্ক্যান করে এই সাউন্ডগুলো শুনতে পারবেন এখান থেকে। যেরকম একটা আপনাকে দেখাচ্ছি আমি, যেরকম এই দেখুন কিউআর স্ক্যান করলাম, এই যে সারেগামা নোটস আছে, এই যে এরম এরম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আওয়াজ আসতো। আচ্ছা এরকম, তারপর দেখুন যদি এখানে এটা যিনি জল তরঙ্গর আওয়াজ দেওয়া আছে, এই যে জল তরঙ্গ, এরম স্টোনে মারলে জল তরঙ্গ আওয়াজ আসে। এগুলোকে সব সারেগামা পিলার্স বলে। এখানে 52 ধরনের সুর আসবে এই পিলারগুলো বাজালে। এটা হচ্ছে সভা মণ্ডপ, এখানে সব রাজার সভা বসতো, দরবার বসতো। মন্দিরে আমি আগেই বলেছি মন্দিরে এখানে সব কিছুই হতো। এই হচ্ছে সভা মণ্ডপা। এখানেও কিন্তু হালকা করে পিলারে মারলে আওয়াজ হয়, ঠিক আছে। এগুলো মিউজিক্যাল পিলার্স নয়, স্টিল এখানেও আওয়াজ হয়। সভা মণ্ডপ দেখতেই পাচ্ছেন চারিদিকে। এখানেই মূলত বিজয়নগর এম্পায়ারের সভা বসতো। বিজয় বিদ্যালয় টেম্পেলের পাশেই এই সভা মণ্ডপটা আছে একদম। তো মিউজিক্যাল পিলার্সে তো সাউন্ড দেখাতে পারলাম না, তবে এখানে কিছু কিছু পিলার্সে হালকা সাউন্ড হয়, যেরকম খুবই হালকা সাউন্ড, কিন্তু মেনলি মিউজিক্যাল পিলার্সে 56টা পিলার্সে 56 রকম আওয়াজ হয়, এখানে সেটা হয় না। বাট হালকা আপনাকে দেখালাম যে কি ওইটা হতে পারতো। এটা হচ্ছে বিবাহ মণ্ডপম বলতে পারেন, ম্যারেজ হল এটা। এই দেখুন ইন্ট্রিকেট কার্ভিংস আছে, নিচেও সুন্দর এখানে বিবাহ হতো একদম, দেখতে পাচ্ছেন বিবাহর অল্টার টাইপের একটা সাইন করা আছে। আর ঠিক উপরে দেখুন কত ইন্ট্রিকেটলি একটা লোটাসের মতো চিহ্ন করা আছে। কত ইন্ট্রিকেট আর্কিটেকচার হলে এরকম হয়। আর এছাড়া এটা পুরোটা একটা মঞ্চের উপর প্যাভিলিয়ন টাইপের করা, যেখানে বিবাহটা হতো। আর আমরা এরকম নিচে দাঁড়িয়ে আছি সাইডে, অসাধারণ ভিউ। আর এই এর চারিপাশে শুধু রামায়ণের দৃশ্য সব আছে এখানে। 10 টাকার নোটের যে স্ট্রাকচারটা দেখতে আছে, স্টোন চ্যারিয়ারটা, এটা বিজয় বিদ্যালয় টেম্পলের বিখ্যাত স্টোন চ্যারিয়ার। 1513 সালে রাজা কৃষ্ণদেব রায় এটা বানিয়েছিলেন উদয়গিরি দুর্গ জয়ের আনন্দে। এরম রথ আপনারা মহাবলীপুরে পাবেন এবং কোনারকে সান টেম্পলে তো পাবেনই। এটা ছোট, কিন্তু এই রথেই এখানকার ভিত্তালা, ভগবান ভিত্তালা এবং লক্ষ্মী ঠাকুরের মূর্তি রেখে এখানে রথ উৎসব পালন করা হতো। এবং এই মূর্তিটি, এই স্টোন চ্যারিয়ারটা 360 ঘোরানো যেত, সামনে পিছনে মুভ করানো যেত না, 360 ঘোরানো যেত। এবং সামনে এই হাতি যে ছিল, এটা অন্য মন্দির থেকে রাখা হয়েছে, এখানে ঘোড়া ছিল। এবং ভেতরে দেবী লক্ষ্মী এবং ভিত্তালার মূর্তি রেখে পুজো করা হতো। ট্রিটা দেখতে পাচ্ছেন, গাছটা, এরা চম্পা গাছ বলছে, আমাদের মনে হয় চাপা ফুল বলে। তো এই গাছটা প্রায় বলা হচ্ছে 169 বছরের পুরনো, আরও বেশি হবে, কারণ এই ছবি, যেটুকু ছবি পাওয়া যায় 169 ইয়ার্স অবধি ছবি পাওয়া গেছে, তার আগেও আরও পুরনো গাছ হবে। ঠিক এই গাছের অপোজিটেই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রুক্মিণী দেবীর মন্দির। আর দেখুন ভগবান হনুমান দ্রোণাগিরি পর্বত তুলেছে। এদিকে এটা অশোক বাটিকার দৃশ্য, যেখানে ভগবান হনুমান দেবী সীতাকে ভগবান রামের আংটি দিচ্ছে। এবং লাস্টে সেই অশোক বাটিকার দৃশ্য, যেখানে হনুমানজি গাছের উপরে এসে গোপনে দেখছে দেবী সীতাকে। এই পারের দেয়ালে আবার এই দেখুন কুম্ভকর্ণ, তার উপরে যদি দেখাতে পারি, এটা পরিষ্কার মেঘনাথের সাথে লক্ষ্মণ, আমাদের ভগবান লক্ষ্মণ যুদ্ধ করছে ভগবান হনুমানের কাঁধে দাঁড়িয়ে। গর্ভগৃহ ঢোকার রাস্তা, আর এখানে জয় বিজয় দুজন পাহারা দিচ্ছে, ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক। এখানে দেবী লক্ষ্মী ঠাকুরের এই মূর্তি, তার পাশে গণেশ বলছি, হাতি মানে দেবীর বাহনও একদিকে বলতে পারে। এই দেখুন ভগবান নরসিংহের কোলে প্রহ্লাদ বসে আছে, সেই দৃশ্য। এখানেও ইন্ট্রিকেট কার্ভিংস আছে এই দেয়ালগুলোতেও, দেয়ালের কার্ভিংস এখনও আপনি দেখতে পাবেন। এখানে নৃত্য হচ্ছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে।
ভগবান রামের কাছে হনুমানজি আশীর্বাদ চাইছে। দেখুন মাখন চাইছে, মাখন খেয়ে বসে আছে পরে, এদিকে তিনি মায়ের কাছে মাখন চাইছেন সেই দৃশ্য। আর এদিকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ নাচছে নৃত্যরত অবস্থায়। এবার আসুন গর্ভগৃহের দিকে যাওয়া যাক। এই হচ্ছে গর্ভগৃহর রাস্তা। এখন তো এখানে কিছুই নেই, তালা এবং দেবী রুক্মিণীর মূর্তি ছিল, তো এখন তো এখানে কিছুই নেই। এই যে দুটো জায়গা করা আছে, মূর্তিটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, অবভিয়াসলি ভেঙে দেওয়া হয়েছে কিনা জানি না এক্স্যাক্ট, তবে মূর্তিটা নেই। এই দু জায়গায় ছিল দেবদেবীর মূর্তি। আর এই হচ্ছে সেই ঢোকার রাস্তা। এবং এই দেবদেবীর নিচেই আগেকার দিনে রাজারা প্রদক্ষিণ করত আশীর্বাদ ধন্যর জন্য। সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল, এখানে রাজা বা রানী এই প্রদক্ষিণটা করতে পারত। এই যে প্রদক্ষিণ এরিয়া, এই জায়গা দিয়েই মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করা হতো। সবচেয়ে মজাদার বিষয় দেখুন, ভেতরে কিন্তু কোনো আলো নেই, পুরোটা অন্ধকার। তবু আমার ক্যামেরা আলো আসছে। একটু উপরের দিকে যদি ফোকাস করি, দেখুন উপরে ছিদ্রর মতো কিছু জায়গা থেকে হালকা আলো আসছে। তো এই জায়গাগুলো থেকে আলো আসতো নিচের দিকে, এবং নিচে যদি একটু নিচের দিকে দেখাই, এই দেখুন এখানে একটা ছোট্ট ড্রেনেজের মতো ব্যবস্থা করা, এইখানে জল দিয়ে ভরে দেওয়া হতো এবং উপর দিয়ে আলো আসতো, সেই আলো এই জলে এসে প্রতিবিম্বিত হতো, মানে আলো চারিদিকে ছড়িয়ে যেত আর কি। এইভাবে চারদিকটা আলো হয়ে যেত। কত সুন্দর আলো, মানে আলো বলতেই সূর্যের আলো এসে জলের মধ্যে প্রতিফলিত হতো এবং আলো হতো। এখন তো জল নেই, তবে সূর্যের আলোতে এখনও জায়গাটা দেখুন কতটা আলোকিত হয়ে আছে। কী সুন্দর আর্কিটেকচার। এবং এখানে রাজারা প্রদক্ষিণ করতো, রাজা বা রানীরা। এছাড়া দেখুন উপর থেকে জল পড়লে সুন্দর করে এখানে এই যে দেখুন রেন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা আছে। সুন্দর করে এখান থেকে জল পড়ে সেটা নিচে এই জলের মধ্যে এই চৌবাচ্চা মানে ছোটো ড্রেনেজ মতো যেটা করা আছে সেখানে গিয়ে পড়ে। চ্যালেঞ্জ এখানে কী হতো, রাজারা যুদ্ধ জয়ের পর তার ওজন অনুযায়ী ডায়মন্ড, রূপা বা সোনা এখানে মাপ করে ভগবান বিত্থালের উদ্দেশ্যে বা ভগবান বিরূপাক্ষের উদ্দেশ্যে দান করতেন। এই সেই কিংস ব্যালেন্স দেখতেই পাচ্ছেন, উপরে ঝোলানোর জায়গা আছে, দণ্ড। এখান থেকেই রাজার ওজন অনুযায়ী সোনা, রূপা, ডায়মন্ড ভগবানকে দান করা হতো যুদ্ধ জয়ের। এটা হচ্ছে ঋষিমুখা পর্বত, যেখানে ভগবান রামের সাথে ভগবান হনুমানের সাক্ষাৎ হয়েছিল। আর তার পাশেই একটু মন্দির দেখতে পারবেন, যেটার নাম হচ্ছে চন্দ্রমৌলেশ্বর টেম্পল। এই টেম্পলে যাওয়ার জন্য দেখুন একটি সেতু আছে, কিছু পাথর সারিবদ্ধভাবে লাগানো আছে। এই ব্রিজটা অনেক প্রাচীন ব্রিজ, এটা অনেক বছর আগে ব্যবহৃত হতো, বলা যেতে পারে আপনার বিজয়নগর এম্পায়ারের সময় ব্যবহৃত হতো। এই ব্রিজটা হরিহরপুরের ছেলে বানিয়েছিল, সে একজন নিজে আর্কিটেক্ট ছিল বলতে পারে। এই ব্রিজ ধরে আগেকার দিনে বিরূপাক্ষ টেম্পল, বিজয় বিত্তলা টেম্পলে আসা যেত, কিন্তু সময়ের সাথে সাথে এই সেতু ভেঙে গেছে। আর এই যে আপনি স্রোত দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের বিখ্যাত তুঙ্গভদ্রা নদী, যার পাশে এই হাম্পি নগরীটা তৈরি হয়েছে। আর যদি ওদিকে ফোকাস করেন, ওপারটা হচ্ছে আঞ্জনাদ্রি হিলস, যেখানে স্বয়ং ভগবান হনুমানের জন্ম হয়েছিল। আর এই হচ্ছে পুরান্দাসা মণ্ডপা, যেখানে কবি তথা কর্ণাটক মিউজিকের জনক পুরান্দাসা ধ্যান করতেন আর কি। এই যে এইটা হচ্ছে সেই বলতে পারেন ধ্যানের জায়গা, ধ্যান তীর্থ। এবং এখানে তার একটি ভাস্কর্য বানানো আছে, যেটা মালা দেওয়া আছে, এবং তার হাতে তাম্বুরার মতো একটা যন্ত্র আছে। দেখুন পুরো অনেকটা গিটারের মতো দেখতে লাগছে, কিন্তু এটা আসলে হচ্ছে তাম্বুরা। আমাদের ভারতীয় মিউজিক মানে ক্লাসিক্যাল মিউজিকের একটা বিখ্যাত ইনস্ট্রুমেন্ট বা পপুলার ইনস্ট্রুমেন্ট বলতে পারেন। এই হচ্ছে বিখ্যাত পুরান্দাসা। এবং দেখুন খুব সুন্দর ভিউ, একদম পুরান্দাসা মণ্ডপার সামনেই তুঙ্গভদ্রা নদী, একদম সামনে। আমি নামতে পারবো না, নামতে পারলে দেখাতাম। একদম সামনেই দেখুন খরস্রোতা তুঙ্গভদ্রা নদী বয়ে যাচ্ছে, অসাধারণ ভিউ। এবং সামনে হচ্ছে কি, সামনে আমাদের ঋষিমুখা পর্বত, এবং তার ঠিক জুম যদি করি, তার ঠিক নিচেই চন্দ্রমৌলেশ্বর টেম্পল। তুঙ্গভদ্রা নদী বয়ে যাচ্ছে, জল দেখুন কত স্বচ্ছ জল। তুঙ্গভদ্রা নদী এটা। আর এই হচ্ছে আপনার আঞ্জনাদ্রি হিলস ওই সাইডে। এখান দিয়ে দেখা যাচ্ছে না অতটা পরিষ্কার, ওই একই কথা, ড্রোন ভিউ হলে দেখানো তো অনেক কিছুই, তো ড্রোন অ্যালাউড নয়, তো যা ক্যামেরা সম্ভব সেটাই আপনাদের দেখাবো।
এই গাড়ি করে এসেছিলাম আমরা, গাড়ি করেই ব্যাক করে যাচ্ছি। এখানে যা রোদ্দুর, এখানে হাঁটা ইম্পসিবল। আর এই লেফট সাইডেই বাজারের মাঝখানে পুষ্করিণীটা আছে, পুরো এই বাজারের এরিয়া। এখানে মেনলি পুরো হর্স ট্রেডিংটা হতো, এটাই হর্স ট্রেডিং এরিয়াটা। মন্দিরটা দেখছেন, এটার নাম হচ্ছে গণগীতি জৈন টেম্পল, যেটা হচ্ছে কুন্থুনাথা 17তম তীর্থঙ্কর জৈনদের, তার উদ্দেশ্যে এটা বানিয়েছিলেন একজন ইরুগা বলে কমান্ডার ইন চিফ হরিহারা টুয়ে 1386 খ্রিস্টাব্দে এটা বানিয়েছিলেন। এটা বিজয়নগরের আর্লি স্ট্রাকচারের মধ্যে পড়ে। এই যে জৈনটা, এটা একটা জৈন স্তম্ভ টাইপের হয়ে আছে। আর এই হচ্ছে জৈন মন্দিরটা। আমি একটু ভেতরে প্রবেশ করব, আপনাদের দেখাবো ভেতরটা। বেশিরভাগটাই রুইন্স, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে ছোট্ট একটি চৌবাচ্চার মতো ব্যবস্থা করা আছে। আর এই পারে ভেতরে সেই মন্দিরটি। এই যে মন্দিরের গর্ভগৃহ, এখানে কিছু ইনস্ক্রিপশান আই থিঙ্ক লেখা আছে, তো সে তো আমার পক্ষে পাঠোদ্ধার করা সম্ভব না, কানাডায় আছে। অনেক জায়গায় না ইনস্ক্রিপশান আমি দেখেছি, মানে দেয়ালে লিখন আর কি। ভেতরটা তো পুরো অন্ধকার একদম। এখানেই হয়তো তীর্থঙ্করের কোনো 17তম তীর্থঙ্করের কোনো মূর্তি হয়তো বানানো ছিল। এটা হচ্ছে কথা আছে, এখানেই রানীরা চান করতো। স্ট্রাকচারে তৈরি করা আছে, ভেতরটা দেখা যায়। আমরা এখন এই কুইন্স বাথের ভিতরে দাঁড়িয়ে আছি। দেখুন, এইখানেই রানীরা স্নান করতো বিজয়নগর এম্পায়ারে। পরবর্তীকালে অন্যরা এসেছে হয়তো ইউজ করেছে। আর এই পার্টটা দেখুন জল নিকাশি অবস্থা, কীভাবে বর্ষার জল এসে এই জায়গাটা এসে জমা হতো। রেন ওয়াটার হারভেস্টিং যাকে বলে, মানে জলের অপচয় এক ফোঁটাও নেই। অসাধারণ একটা আর্কিটেকচার, হিন্দু ইসলামিক আর্কিটেকচার মিলিয়ে এটা তৈরি আছে। এবং এখানে মাঝখানে একটা লোটাসের মতো সিম্বল এককালে ছিল মাথায়, সেটা এখন নেই, ভেঙে গেছে, পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই উপরটা এরকম লোটাসের মতো কিছু চিহ্নও আছে, প্রত্যেকটা এরিয়াতেই এরকম কনস্ট্রাকশন দেখা যাবে। আর যদি একটু নিচের দিকে দেখাই, এই দেখুন রেন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থাও ছিল। এখান দিয়ে এরকম জল যাচ্ছে নিচে, আর এখানে স্নানাগার, মানে স্নান করার জায়গা। এই সিঁড়ি, উপরে তো ছাদ ছিল মনে হচ্ছে, সে কোনো যুগে ভেঙে গেছে, অনেক যুগ আগেই। এই হচ্ছে আপনাদের কুইন্স বাথ। আমরা এখন চলে এসেছি কুইন্স বাথের পর হচ্ছে রয়্যাল এনক্লোজারে। এই রয়্যাল এনক্লোজারের মধ্যে মহানবমী দিব্যা আছে, ওয়াটার ট্যাঙ্ক আছে, এবং অডিয়েন্স হল আছে, এবং রাজার সিক্রেট চেম্বার আছে, যেখানে রাজার সিক্রেট মিটিং করতো। তো এই মহানবমী দিব্যার দিকে আমরা যাচ্ছি এবার, ওদিকে এন্ট্রি করব। কথিত আছে এই মহানবমী দিব্যাতেই দশেরা বা বড় বড় ফেস্টিভ্যাল সেলিব্রেট হতো। দেখা যাক, ভেতরে আমরা যাই, আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মহানবমী দিব্যা ওঠার সিঁড়ি। অবভিয়াসলি বুঝতে পারছেন সিঁড়িটা তো এএসআই বানিয়েছে, অরিজিনাল সিঁড়ি এই যে পাশেই আছে। এই হচ্ছে মহানবমী দিব্যা, বিশাল বড় এরিয়া, পুরো রুইন্সে আছে অবভিয়াসলি। এইখানে আগে দশেরার মতো ফেস্টিভ্যাল সেলিব্রেট হতো সব। এই হচ্ছে মহানবমী দিব্যার পুরো ভিউ দেওয়া আছে। পাশে ব্ল্যাকস্টোন বা পাবলিক পুষ্করিণী আছে, পাবলিক বাথ আছে। এদিকে যদি দেখেন, এখানে আছে টি শেপ ট্যাঙ্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকস আছে। এপাশে সিক্রেট চেম্বার আছে, যেটা আমরা যাবো একটু পরে। কিংস অডিয়েন্স হল আছে, আর এই পাশটা হাজারিনামা টেম্পল। এটা হচ্ছে পুরো রয়্যাল এনক্লোজারের জায়গা। আর এই মহানবমী দিব্যা প্রচণ্ড গ্র্যান্ডিয়ার ছিল, প্রচণ্ড। আজ তো রুইন্স ছাড়া কিছুই দেখতে পাবো না আমরা, কিন্তু এক যুগে আমাদের এখানে ডমিঙ্গো পায়েস যখন এসেছিলো, পর্তুগিজ ট্রাভেলার, এছাড়াও পার্সিয়ান ট্রাভেলার আব্দুল রাজ্জাক এসেছিলো, তারা স্ট্রাকচারের গ্র্যান্ডিয়ারের অনেক তারিফ করেছেন। আসুন মহানবমী দিব্যাটা দেখা যাক উপরে গিয়ে। এই হচ্ছে মহানবমী দিব্যা। এখানে দশেরা সেলিব্রেট হতো তাই কথিত আছে, এবং অবভিয়াসলি রাজাদের রাজকীয় ওয়েতে সেলিব্রেট হতো। এর গ্র্যান্ডিয়ার সম্পর্কে অনেক কথাই ইতিহাসে জানা যায় বা ইতিহাসবিদরা বলে থাকেন। তো এখন তো পুরো কিছুই নেই, রুইন্স, জাস্ট কনস্ট্রাকশনটা দাঁড়িয়ে আছে, কিন্তু ভিউ দারুণ, এইটুকু বলতে পারি। এই যে উঠলাম, উঠে এই পুরোটাই রুইন্স। বিভিন্ন ঘর দেখুন, ঘর ছিল, এ ছিল, এগুলো আগে তো প্রচুর অবস্থা খারাপ ছিল। তারপর এক্সকেভেশন, এএসআই রিনোভেশনের পরে এর তো আর রূপ এখন অন্যরকম লেগেছে।
কিন্তু একটা ম্যাসিভ স্ট্রাকচার ছিল এক যুগে, সে যুগ অনেক পিছনে চলে গেছে, কিন্তু ইতিহাস তো সাক্ষ্য বহন করে। আর আমাদের থ্যাঙ্কস টু ASI আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার প্রমাণ তারা মাটি খুঁড়ে উজাগর করেছে এবং জীবন্ত ইতিহাস দাঁড়িয়ে আছে আমাদের সামনে, যার ধ্বংসাবশেষ আমরা দেখতে পারবো ঠিকই, কিন্তু কল্পনায় সেই ইতিহাসটা বেঁচে থাকবে। বাথের জায়গা, এটাও ভেতরে রয়্যাল এনক্লোজারের মধ্যে, এটাও একটা স্নানের জায়গা। ঠিক আছে, এখানে মেবি কোনো রকম কাজ, মানে জলের তো স্টোরেজ দেখা যাচ্ছে, জলের কোনো ট্যাঙ্কস ছিল। এছাড়া পাবলিক বাথসও এখানে আছে, ওই দিকে গেলে আমরা একটু পাবলিক বাথ দেখতে পাবো। আচ্ছা, এটা হচ্ছে পাবলিক বাথ। দেখুন এই পাশটা দেখুন, এই যে এই জায়গাটা থেকে জল আসছে, সেই কমলপুর ট্যাঙ্ক আছে পাশে, আগেকার যুগে সেই ট্যাঙ্ক থেকে এরকম পাথরের মতো চ্যানেল করে এখান থেকে জল আনা হয়েছে এই স্টেপ ওয়েলে। আর এই স্টেপ ওয়েল হচ্ছে এই, আমার নিচে আমি নামতে পারবো না বেশি, এই স্টেপ ওয়েলের এখানেই পুজো আচ্ছা হতো, পুরো লোকে নেমে এখানে পুরো রিচুয়ালস করতো এই জায়গাটায়। এই আমরা একটা প্ল্যাটফর্মের উপর উঠলাম এখান থেকে, তো ওদিকেই তো মহানবমী দিব্যা, এবং এই অপোজিটে আমরা এগোচ্ছি, এটাই হচ্ছে আপনার হাজারিরামা টেম্পল। অবভিয়াসলি সবই রুইন্সে, বাট স্টিল ওই যা বললাম, ধ্বংসের মধ্যে ইতিহাস, সেই ইতিহাসই খুঁজছি বা দেখছি আমি, আপনারাও দেখবেন আমার সাথে। তো এই হচ্ছে, এদিকটা হচ্ছে হাজারি আন্ডারগ্রাউন্ড চেম্বারে ঢুকতে চলেছি রয়্যাল এনক্লোজারের মধ্যে। কেউ বলেছে এটা গোপন জায়গা ছিল, কেউ বলেছে ট্রেজারি লুকানো ছিল, বিভিন্ন ট্রাভেলার্স বিভিন্ন কথা বলেছে। আসলে আমরাই ঘুরে দেখি, খুব সাবধানে নামতে হবে, খুব খাড়া সিঁড়ি আছে। দেখে পুরো অন্ধকার চারিদিকটা, কিছু দেখা যাচ্ছে না। এই পাশে এই আছে, এই পারে এই চেম্বারটা চলে যাচ্ছে ভেতরের দিকে। আর এই হচ্ছে চেম্বারের ভেতরের অংশ, এই যেটা ভেঙে পড়েছে ছাদটা, এখানে ছাদ দিয়ে ঘেরা ছিল, এটা ভেতরের অংশ। এপারেও আরও দেখা যাচ্ছে। এই চেম্বার আই থিঙ্ক এখানেই শেষ নাকি আরও আছে, না আরও অনেকটাই আছে। বাবা, এই চেম্বার অনেকটাই যাচ্ছে, ভাবুন কত সুন্দর স্ট্রাকচার করা। আচ্ছা, ও আচ্ছা, এবার দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম আর কি কনস্ট্রাকশনটা। ঠিক আছে, এইটা হচ্ছে ট্রাউ, মানে এখানে হাতিদের খাওয়ানো হতো। বিশাল এরিয়া দেখুন, এই যে বড় চৌবাচ্চার মতো দেখছেন, চৌবাচ্চা বলা ভুল, এখানে হাতি খাওয়ানো হতো। ঠিক আছে, আর এইখানে এলিফ্যান্টের ট্যাঙ্ক, মানে হাতি স্নান করানো হতো এখানে, একদম হাজারিরামা টেম্পলের সামনেই অংশটা, এখানে হাতি স্নান করানো হতো আর কি। এই হচ্ছে হাজারিরামা টেম্পলের এন্ট্রান্স। আমরা এখন হাজারিরামা টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। বিভিন্ন ইনস্ক্রিপশন থেকে জানা যায় যে এই মন্দিরটি কুইন আনাল্লা দেবী বলে একজন রানী ছিলেন, তার দানের মাধ্যমেই 1416 সালে তৈরি হয়েছিল। এখানে ভগবান বিষ্ণুর 12খানা বিভিন্ন মানে অবতার, মানে বিভিন্ন প্যানেলে ভগবান বিষ্ণুর অবতার দেখানো হয়েছে। এছাড়া এখানে 2টো গর্ভগৃহ আছে। মেনলি এই মন্দিরটা দ্রাবিড়ের আর্কিটেকচারে তৈরি করা। আর ঠিক ভিত্তালা টেম্পলের মতো এই মন্দিরেরও উপরে একদম দেবী লক্ষ্মীর ছবি আছে আর কি। অবভিয়াসলি এটাও ভগবান রাম বা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যেই মন্দিরটি বানানো, সেই জন্য এখানেও দেবী লক্ষ্মীর প্রতিমা আছে মানে ঢোকার মুখে আর কি। অবভিয়াসলি এখানেও প্রচুর কার্ভিংস ছিল। মন্দির তো রুইন্সে পুরোপুরি, যেটুকু ASIর রিকভার করতে পেরেছে সেটুকুই এখানে দেখছি আমরা। পাশেও কোনো মূলত এগুলোও কোনো মণ্ডপাস ছিল হয়তো, কোনো কিছু না, কেন প্রত্যেকটা মন্দিরেই না কোনো অ্যাক্টিভিটিস হতে থাকতো। দুটো গর্ভগৃহ আছে, এটি একটি গর্ভগৃহ। এখানেও কোনো মূর্তি ছিল, দেবীর পুজো হতো, এখানে আরাধনা হতো। এগুলো ASI, উপরে তো কিছু সিলিং ছিল যেটা ASI কোনোভাবে আর কি রিকভার করে স্টোন দিয়ে রেখেছে, যেটা বিউটি করা যায়। বাট যেটুকু কার্ভিংস রিমেনিং আছে সেটুকুই দেখা সম্ভব। তবে যাই আছে এইটুকু বলতে পারি বিউটিফুল, মানে রুইন্সও বিউটিফুল হলে অরিজিনালটা কেমন হবে সেটা ধারণারও অতীত।
তো এটা মেন গর্ভগৃহ। তো যেটা আপনাদের প্রথমে বলছিলাম যে দেখুন গ্রানাইট শিলাতে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের ছবি আছে, ইন্ট্রিকেট কার্ভিংস করা ভগবান বিষ্ণুর। এই যে ভগবান শ্রীকৃষ্ণ যদি দেখতে পারেন, বিভিন্ন ইন্ট্রিকেট কার্ভিংস, সব দেয়ালেই কোনো না কোনো পৌরাণিক গল্প বা দেবতার অবতারের ছবি আছে বিষ্ণু, ভগবান বিষ্ণুর। এই হচ্ছে মেন গর্ভগৃহ। তো গর্ভগৃহ তো কোনো মূর্তি তো নেই, কিন্তু বন্ধ করে দিয়েছে পাবলিক সেফটির জন্য। ভেতরটাতে কিছু দেখতে আমরা পারবো না, ভেতরটা পুরোপুরি অন্ধকার, বাট পাবলিক সেফটির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিহাসপ্রেমী, প্রকৃতিপ্রেমী সব মানুষেরই এই হাম্পিতে জায়গা আছে। যে কোনো মানুষই এসে যদি এখানে দেখতে চান, এই জায়গাগুলো অবশ্যই দেখা দরকার। হাজারিনামা টেম্পল, যেগুলো আপনাকে অলরেডি আগে দেখালাম, কিংস অ্যাসেম্বলি হল, সিক্রেট চেম্বার, এগুলো পুরোপুরি রয়্যাল এনক্লোজারের মধ্যেই পড়ে। আপনি হাম্পি আসলে এটা অবশ্যই দেখবেন। যারা পান সুপারি খেতে ভালোবাসে তারা এখানে আসতে পারে। এখানে বিজয়নগরের এককালে এখানে পান আর সুপারি বিক্রি হতো। আমাদের বাংলায় প্রচুর লোক আছে পান সুপারি খায়, এই বাজার ছিল। তো এখন তো সবই ধ্বংসের। তো আমরা এখন চলে এসেছি লোটাস মহল, এলিফ্যান্ট স্ট্যাবল এবং রঙ্গা টেম্পল আছে এইদিকে। তো টিকিট আছে, আপনারা যেটা বিজয় ভিত্তলা টেম্পলে কাটবেন ওই টিকিটেই আপনাদের এএসআই হয়ে যাবে, এএসআই মিউজিয়ামও হয়ে যাবে আর কি। তার সাথে এই তিনটে আর্কিটেকচারও আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে গেট, অবভিয়াসলি গেট তো বোঝা যাচ্ছে এএসআই স্টোন ব্লকস দিয়ে রেনোভেট করে বানিয়েছে আর কি। তো এটা জলমহল ছিল, এটা পুরোটাই জেনারেল ক্লোজার। মানে জেনারেল ক্লোজার মানে হচ্ছে মহিলাদের জন্যই রেস্ট্রিক্টেড, মানে শুধু মহিলাদের জন্যই ছিল। এবং এটা অনেকটা ইন্দো ইসলামিক আর্কিটেকচার দুটোই দেখা যায় এখানে। ইন্দো ইসলামিক আর্কিটেকচারের মিশ্রণ এখানে একটা দেখা যায়। দ্রাবিড়ের আর্কিটেকচার তো আপনি পাবেনই, কিন্তু বিজয়নগরের সময় অনেক মিক্সড আর্কিটেকচারও হয়েছে। ইন্দো ইসলামিক আর্কিটেকচারে অনেক রাজারা কাজ করিয়েছে। তো তার মধ্যে একটি হলো জলমহল, যেটা আপনারা দেখছেন। কুইন্স প্যালেস মানে ছিল, কুইন্স প্যালেস ছিল, তার বেসমেন্টটা সার্ভাইভ করে গেছে। এটাই সেই বেসমেন্ট, মানে বুঝতেই পারছেন বেসমেন্টের গ্র্যান্ডিয়ার দেখে মানে আর কি জিনিসের আন্দাজ পাওয়া যাচ্ছে আর কি, যে কত বড় স্ট্রাকচারটা ছিল। বিশাল বড় একটা স্ট্রাকচার এই কুইন্স এর। এই হচ্ছে পুরো কুইনের স্ট্রাকচার, অনেক ইন্ট্রিকেট কার্ভিংস করা আছে। কার্ভিংস থাকবেই, সাউদার্ন মানে দ্রাবিড়িয়ান আর্কিটেকচার আর কি। আর ওই যে দেখছেন লম্বা করে একটা টাওয়ার, ওটাই ছিল ওয়াচ টাওয়ার সেই যুগে। এই ওয়াচ টাওয়ার থেকেই নজর রাখা হতো কেউ রানীদের প্রাইভেট স্পেস, মানে প্রাইভেট স্পেসের মধ্যে এন্টার করছে না, কেউ যাতে কোনো পুরুষ আর কি, মানে পুরুষদের তো অ্যালাউ ছিল না এখানে, অ্যালাউ যাতে না এন্টার করতে পারে সেইটাই আই থিঙ্ক এই ওয়াচ টাওয়ার থেকে সেফটি, সিকিউরিটি সব কিছুই দেখা হতো আর কি। এটা সেই রয়্যাল ট্রেজারি, আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এবং তার সামনেই হচ্ছে আমাদের এই কুইন্স প্যালেসের বেসমেন্ট এরিয়া। এটা হচ্ছে লোটাস মহল, দোতলা, মানে 2 স্টোরিড বিল্ডিং এটা। লোটাস মহল মানে ভেতরে পদ্মের মতো ডিজাইনস আছে। এটা রাস্তা করে জলমহল এই পারে, আর তার সামনেই লোটাস মহল। দেখুন আর একটা ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারে ঘেরা চারিদিকটা। কোনো রকমভাবে আপনারা সেই যুগে এখানে বিনা পারমিশনে ঢুকতে পারবেন না। তো এখানে সব পদ্মের মতো ডিজাইন আছে বলেই নাম লোটাস মহল। মানে উপরের সিলিংটা পুরো লোটাসের মতোই অনেকটা করা। ওই হচ্ছে সিঁড়ি বন্ধ করা, যে সিঁড়ি দিয়ে দোতলায় যাওয়া যেতে পারতো, 2 স্টোরিড বিল্ডিং যেহেতু। ঠিক আছে, জলমহল আর 2 স্টোরিড বিল্ডিং সবই এখানে আছে। তো এই লোটাস মহলের সামনে আমি দাঁড়িয়ে আছি এখন। তো লোটাস মহলে দাঁড়িয়ে আছি, আজ থেকে 500 বছর আগে দাঁড়াতে পারতাম না, মারতো আমাকে খুব ধরে। হাতি স্টেবল দেখতে এসেছি, তা আমার ভাই বলছে আমি না হাতি, যাই হোক হাতি নাকি জানোয়ার জন্তু যায় না। তবে এই হচ্ছে আপনাদের এলিফ্যান্ট স্টেবল, বিশাল হাতিশালা যাকে বাংলায় বলে। আমার মা বাড়ি মুর্শিদাবাদে, তা আমি এরকম হাতিশালা ওখানেও দেখেছি। মুর্শিদাবাদে হাতিশালা আছে না ঘোড়াশাল আছে, না হাতিশালও আছে। মুর্শিদাবাদে হাতিশাল ঘোড়াশাল আমি দেখেছি। তো সেটা অনেক ছোট, কিন্তু এটা অসাধারণ একটা হাতিশাল। মানে দেখে বোঝা যাচ্ছে যে কী ছিল, কত বড় বড় হাতি ছিল, সব জঙ্গল থেকে ধরে ধরে হাতি এনেছিল এখানে। যাই হোক, সেই অপূর্ব হাতিশালা। হাতি তো দেখতে পাচ্ছি না একটাও, দেখছি যদি খুঁজে পাই এটা ঢুকিয়ে দেবো, ভেতরে ছবি তুলে নেবো। প্রত্যেকটা স্ট্যাবেলের পাশ দিয়ে এরকম ছোট ছোট প্যাসেজ আছে, মানে একটা হাতিশাল থেকে আর একটা হাতিশালে যাওয়া। যাই হোক, অনেকটাই তো বন্ধ আছে দেখছি, কিছু সব প্যাসেজ বন্ধ আছে। আগেকার দিনে মানে যারা মাহুত হতো তারা এখান দিয়ে যাতায়াত করতো, হাতিকে খাওয়াতো, করতো। কেন হাতির তো শুধু
শুধু জাস্ট রাখার জন্য না, যুদ্ধে ইউজ হতো। রাজাদের আগেকার যুদ্ধে হাতির মাহাত্ম্য অনেক ছিল। ব্যাটেল এলিফ্যান্টস হতো। আমরা তো দেখুন ইন্ডিয়ার মুভিতে খুবই কম দেখেছি, কিন্তু আমি হলিউডের মুভি যদি দেখেন আপনারা দেখবেন ব্যাটেল এলিফ্যান্টস হতো, হাতিকে সাজানো হতো, রণসজ্জা দেওয়া হতো, এবং সেই রণসজ্জার মাধ্যমে হাতি যুদ্ধে যেত। ঠিক আছে, তো হাতি যেরকম ঘোড়া নিয়ে যুদ্ধে যেত, হাতি নিয়েও যুদ্ধে যাওয়া হতো। সেই জন্য হাতির মাহাত্ম্য খুবই ছিল সেই যুগে। এটা একটা বৈষ্ণব টেম্পল, পুরোপুরি রুইন্সে। এসআই মনে হয় রিকনস্ট্রাকশন করবে। আর এখানে একটা হেব্বাগালু বলে একটা মন্দির আছে। আমি এক্স্যাক্ট ঠিক কানাডা প্রনাউন্সিয়েশন আমার অতটা ভালো না, স্টিল ওরকম কিছু লেখা আছে। এটা সেই মন্দির। এগুলো সব এএসআই রিনোভেট করছে, মানে ছিল রুইন্সগুলো রয়ে গেছে, সেই রুইন্সেরই আর কি কিছু মন্দিরে। কোনো ঠাকুর দেবতা কিছু নেই, জাস্ট। আর এই পার্শ্বনাথ টেম্পল যেটা আপনারা দেখছেন, এটাই আসলে পার্শ্বনাথ টেম্পল। এটা 1426-এর একটা ইনস্ক্রিপশন থেকে জানা যায়। 23 নম্বর জৈন তীর্থ আমাদের পার্শ্বনাথ, আপনার নাম শুনেছেন, কেন মহাবীর ছিল 24তম এবং শেষ তীর্থঙ্কর জৈন ধর্মের। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের উদ্দেশ্যেই দেবরায়া টু বিজয়নগর এম্পায়ারে তিনি এই মন্দিরটা বানিয়েছিলেন। ঠিক আছে, এটা জেনারেল এনক্লোজারের পিছনেই আছে। তো এই মন্দিরের স্ট্রাকচার একদম সামনে পার্শ্বনাথে একটা মূর্তি দেখা যাচ্ছে হালকা করে, একটা ইনস্ক্রিপশনও আছে এখানে, সেটা থেকেই জানা যাচ্ছে এটা 1426-এর মন্দির আর কি। এই হচ্ছে সেই ইনস্ক্রিপশন। অবভিয়াসলি লোকাল ল্যাঙ্গুয়েজ কানাডাই মোস্ট লাইকলি হয়তো লেখা, আমি জানিও না কিসের লেখা, দেবরায়া টু এর। আর এই হচ্ছে সেই মন্দির। গর্ভগৃহ ফাঁকা, কিছুই নেই। চাইলে আপনারা এটা এসে দেখতেই পারেন, জেনারেল এনক্লোজারের পিছনে আছে। যদি টাইম থাকে, সময় থাকে, এগুলো এসে একবার দেখাই যায় আর কি। এখানে একটা শিবলিঙ্গের মতো, শিবলিঙ্গই বলতে পারেন, কিন্তু এক্স্যাক্ট তো ইয়েটা নেই আর কি, ওই জন্য ভাঙা আর কি। তো এই মন্দির ছিল আর কি পার্শ্বনাথ টেম্পল। তো এখানে অনেক মন্দিরই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আছে, এটিও তার মধ্যে একটি। মূর্তি কিন্তু নেই, ম্যাক্সিমাম মিউজিয়ামে আছে, মোস্ট লাইকলি এসআই মিউজিয়ামে পেয়ে যাবেন। কিন্তু এই টেম্পলগুলো সব রিনোভেশন অবস্থায় আছে, সবই রুইন্সে আর কি। আমরা এখন এসেছি আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল। মাটির তলায় ভগবান শিবের মন্দির। বলা হয় রাজারা এখানে এসে পুজো করতো। প্রসন্ন বিরূপাক্ষা টেম্পল, মানে ভগবান শিব এখানে প্রসন্ন আর কি, আনন্দরত অবস্থায় আছেন। তো সেই এন্ট্রান্সের দিকে আমরা যাচ্ছি। প্রসন্ন বিরূপাক্ষা টেম্পল। এই অবধি জল আছে, জল কিন্তু খুবই ঠান্ডা। ঠিক আছে, একটু দেখে সামলে যেতে হবে। আর একদম ভগবান শিবের সামনেই ভগবান নন্দীর মূর্তি আর কি, দেখে নাও ভাই, নিচু আছে। তো যে আসবেন একটু সামলে আসবেন আর কি। এখানে বাদুড়ও উঠছে আপনার, মানে একদম পুরো আন্ডারগ্রাউন্ড টেম্পল যেরকম হতে পারে। ঠিক আছে, যদি ভয় লাগে আপনি আসবেন না আর কি। এই যে আন্ডারগ্রাউন্ড টেম্পলের একদম চেম্বার। আর এই বাবা হাসতে সিঁড়ি আছে, ধাপ আছে, হ্যাঁ দেখে সাবধানে এখানে আসতে। এই হচ্ছে আরও গোটা, এই হচ্ছে ভগবান নন্দীর মূর্তি, একদম ভগবান শিবের অপোজিট সাইডেই ভগবান শিবের মূর্তি একদম ভেতরে। এই যে আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল, প্রসন্ন বিরূপাক্ষা টেম্পল, সারাক্ষণই জলে চুবে থাকে, বাদুর ঘুরছে হু হু করে এদিকে। তো আপনারা নামলে নিজের রিস্কে আসবেন। এই প্রচণ্ড জল আর কি, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না, নোংরা জল একদম। যাই হোক, ভগবান শিবকে দর্শন করতে এসেছি, এটাই বড় প্রাপ্তি। চামচিকি বাদুর যাই বলেন, ছোটো ছোটো ঘুরছে। 2-3টে ভ্যাম্পায়ার থাকলে অবাক হওয়ার কারণ থাকবে না এখানে। এখন 6টা বাজে, সকালবেলায় আমরা এখন আঞ্জানি হিলসের দিকে যাব। তীর্থ দেখুন, এদিকে সোজা দেখা যাচ্ছে আঞ্জানি হিলস, যেখানে সকালে গিয়েছিলাম আমরা। আর দেখুন নদীটা আসছে, তুঙ্গভদ্রা নদী আসছে, ওই পারে হচ্ছে উত্তর দিক, ওপার থেকে এই দক্ষিণের দিকে আসছে। হঠাৎ করে ঠিক এই জায়গাটায় নদী হচ্ছে গতিপথ পাল্টে চলে যাচ্ছে পশ্চিম দিকে, মানে ডিরেকশন চেঞ্জ। বালির গুহাও আছে। বলা হয় এই দুর্গামাতা মন্দিরে এইখান থেকেই বালির সাথে সুগ্রীবের যে যুদ্ধ হয়েছিল, সুগ্রীব বালিকে হারানোর জন্য, এবং পরে ভগবান রাম তাকে তীরবিদ্ধ করেছিল। আমরা এখন আঞ্জনাদ্রি হিলস থেকে গোটা বিজয়নগর এম্পায়ারের ভিউ দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আঞ্জনাদ্রি হিলসে ভগবান হনুমানের জন্মস্থান।